ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শন বাড়ির দরজায় ভোরের আলো ফোটার আগে কড়া নাড়ার পালা। রবিবার মানেই অপেক্ষায় থাকা। এরকমই একটি কথা বলেন বিদেশ থেকে এক মহিলা। তিনি প্রতি রবিবার অপেক্ষায় থাকেন নিবেদিতার প্রিয় সতা, নিবেদিতার আদর্শ বিশ্বাসকে তিনি তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিলেন। সেই মহিলা আমাকে আগে মাঝে মধ্যে ফোন করতেন, এখন তিনি মেসেজ পাঠান, হোয়াটসঅ্যাপ করেন এবং জানান সপ্তাহটা যদি 7 দিন না হয়ে 3 দিনে হতো ভালো হতো, তাহলে আপনার কণ্ঠ থেকে নিবেদিতার ভারত দর্শনটা খুব তাড়াতাড়ি শোনার সুযোগ পেতাম। তো 1 সপ্তাহ 7টা দিন যেন আমার কাছে অনেক দূরে মনে হয়। অনেক সময় অপেক্ষা করার আর যেন ধৈর্য থাকে না। আমার মনে হয় আমরাও যদি নিবেদিতাকে এরকমভাবে আগ্রহের সাথে গ্রহণ করতে পারতাম, তাহলে নিজেদিকে নিবেদিতা প্রেমী বলে গর্ব অনুভব করতাম না, নিবেদিতার আদর্শের ভারতবর্ষী হওয়ার একটা সুযোগ পেতাম যেন। আজ 186তম পর্বে নিবেদিতার ভারত দর্শনে এসে নিবেদিতার ভারতের সংস্কৃতি তার দৃষ্টিতে আলোচনা করতে গিয়ে আগের দিনে যেসব আলোচনাগুলি করছিলাম, সেখানে একটি কথা আমি অনেক দিন আগে একবার বলার সুযোগ পেয়েছিলাম, যে বারবার নিবেদিতা তখনকার দিনে ভারতের তথাকথিত গ্রন্থকেন্দ্রিক শিক্ষাবিহীন পিছিয়ে পড়া মেয়েদের সতর্ক করেছেন, কোনো কিছুর পরিবর্তে নিজের সংস্কৃতির বিসর্জন নয়। আসলে স্বামীজি নিবেদিতাকে এই আদর্শ শিখিয়েছিলেন, ভারতবর্ষ যে জায়গায় আছে সেখান থেকে তারা আপগ্রেড করতে হবে এবং ভারতীয় পদ্ধতিতেই করতে হবে। ভারতের মানুষের সংস্কৃতি সভ্যতাতে কোনোভাবে কোনো আঘাত এনে নয়। ব্রিটিশ প্রশাসনের রাজধানী কলকাতায় বসে ব্রিটিশদের চাবুক মারা, ভারতীয়দের প্রতি যথাচার চালিয়ে দিয়ে তাদের সংস্কৃতি সভ্যতাতে আঘাত হানা, সেটা সইবার মতো ক্ষমতা ভারতবাসীর নেই। স্বামীজি বারবার নিবেদিতাকে বুঝিয়ে দিয়েছেন, তুমি যদি সত্যিই ভারতের কিছু করার জন্য জন্মগ্রহণ করে থাকো বা ভারতবর্ষে এসে থাকো, তাহলে অবশ্যই ভারতবর্ষকে ভারতবর্ষের রাস্তাতেই হাঁটতে সহযোগিতা করো, যাতে তারা পড়ে না যায়, যাতে তারা এগিয়ে যেতে পারে এবং তুমিও অবশেষে ভারতীয় ধারায় ধারক বাহক হওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করবে। আসলে তিনি লিখছেন, ভারতের প্রাচীন সাহিত্যের গভীরে প্রবেশ না করে কেবল পুস্তক পাঠ করলে বা পুস্তক পাঠ করতে শিখলে নিছক সস্তা ইন্দিয়াপরতাকে অসংযত প্রশ্রয় দিতে পারে। শিক্ষকরা অজান্তে দিয়ে থাকুন অথবা অনিচ্ছাতেই দিয়ে থাকুন পরিচিত আদর্শের বদলে বিদেশি আদর্শ শিক্ষার্থীদের লক্ষ্য ভ্রষ্ট করে, তখন তারা প্রশংসাযোগ্য বিদেশি গুণগুলির প্রতি আকৃষ্ট না হয়ে চপলতা, বিলাসিতা প্রভৃতি অবাঞ্ছিত গুণধারার অনুসারী হয়ে পড়বে। নিবেদিতার দৃষ্টি যে কতটা বিশ্লেষাত্মক, সত্য এবং অন্তর্দৃষ্টিলব্ধ, তা আমরা সমাজের নানা ক্ষেত্রে লক্ষ্য করে থাকবো বা আছি বলতে পারি। ভারতবর্ষের মহান সংস্কৃতির মাতৃভাবের উপর যে কতখানি নির্ভরশীল এবং মায়ের মহিমা যে ভারতে কত বিশাল, তার নিবেদিতা বিশ্বের কাছে তার জোরালো লেখনীতে কিন্তু তুলে ধরেছেন। তিনি লিখছেন, দ্য ভেরি ওয়ার্ড মাদার, ইজ ইট নট দ্য ভিশন of a love that never seeks to possess?
a giving that could not wish return, a radiance that we do not even dream of grasping, in which we are content to bask, letting the eternal sunshine play around through us. এই মাতৃত্বের উচ্চ ভাব ভারতে দেখে তিনি আরও লিখেছেন যে মাতৃত্বের মতো বলিষ্ঠ আর কোন আদর্শ অপূর্ব আত্মসংযমের উপর প্রতিষ্ঠিত, সন্তানের কাছে এবং সন্তানের কাছ থেকে এই দুর্লভ পূজার জন্য হিন্দু রমণীকে অনেক মূল্য দিতে হয়। প্রকৃতপক্ষে মাতৃপূজার অর্থ পবিত্রতা ও নিষ্ঠার পূজা। এই মাতৃপূজা, মা হচ্ছে সর্বোচ্চ এক আদর্শের জায়গা। নিবেদিতা সেটি অনুভব করেননি, সেটি তিনি অনুভূতির জায়গাতে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। নারী চরিত্র একটি সংযম, পবিত্রতা, সতীত্ব, সর্বোপরি মাতৃত্বের পূর্ণ পরাকাষ্ঠা। সেটিকে কোনোভাবেই অবিকৃত বা অসত্যায়ী জায়গায় আনা সম্ভব নয়। ভারতীয় আদর্শে সেটাই চিরপ্রতিষ্ঠিত। যদিও আজকে খবরের কাগজ খুললে, মিডিয়া দেখলে নারীকে তার সংযম প্রতি পদে পদে লঙ্ঘন করতে এই সমাজসেবীদের যেন কোনোভাবেই তারা নিজেরা ভুল করলেও সেটিকে মানতে চান না। লঙ্ঘন করা তো দূরের কথা, তারা তাদের নিজেদের চিন্তা ভাবনার বাইরে ভারতীয় নারীকে তাদের শ্রদ্ধার জায়গায় রাখতে, তাদের সম্মানকে ভুল লুণ্ঠিত করতে এতটুকু কুণ্ঠা বোধ করেন না। এ সমাজের কীট ভারতবর্ষের ভারতীয়ত্বের মর্যাদা কবে ঠিক ঠিক উপলব্ধি করতে পারবে? তাই বারবার আমাদের নিবেদিতার চরণতলে পৌঁছাতে হয়। ভারতীয় মেয়েদের সংযম, পবিত্রতা, সহিষ্ণুতা, ত্যাগ নিবেদিতার কাছে সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধার বস্তু ছিল। এটি আমি আগের দিনেও বলছিলাম। এগুলি হল সংস্কৃতির ভিত। মেয়েদের প্রতি তার এই ধারণা যে শুধুমাত্র কলকাতার মেয়েদের জন্যই গড়ে উঠেছিল তা কিন্তু নয়। আমরা দীনেশ সেনের লেখার মধ্যে পেয়েছিলাম কত সাধারণ ঘটনা থেকে নিবেদিতা কত গভীর দর্শন উপলব্ধি করেছিলেন। শূন্য পুরাণের গল্পের কথা আপনাদের মনে থাকবে, আমি অনেকবার হয়তো বলেছি, বহুবার বলেছি, আলোচনা করেছি। একটা কবিতা শুনে নিবেদিতা আবেগে উচ্ছ্বসিত হয়েছিলেন, কারণ কবিতাটাতে ভক্ত তার নিজের ভালো মন্দর কথা ভুলে গিয়ে তার আরাধ্য দেবতা শিবকে বলছে কেন সে ভিক্ষা করে খায়, চাষ করতে পারে না কেন, বা বাগশাল কেন পরে, কাপাস বুনলে তো কাপড় বোনার সুতো পাওয়া যেতে পারে। নিবেদিতা ভক্তের এই আত্মবিস্মৃতিতে বিস্মিত। তিনি বলছেন নিজের মঙ্গলের জন্য প্রার্থনা না করে ভগবানের দুঃখে দুঃখী হওয়া একমাত্র ভারতবর্ষের পবিত্রতার শ্রদ্ধার এক উচ্চ অবস্থানের প্রতি তাদের কি আবেগ, কি তাদের চিন্তা, এগুলো ভারতীয়দের পক্ষেই সম্ভব। আসলে এখানকার মানুষের সেই স্বাভাবিক আত্মবিস্মৃতি বা ত্যাগের মধ্যে ভারতবর্ষের সংস্কৃতিকে তিনি বারবার দেখেছেন, উপলব্ধি করেছেন এবং ভারতীয়দেরও তার সন্ধান দিয়েছেন। বহু পুরানো এই সংস্কৃতির পরিচয় লাভ করতে তিনি জোর দিয়েছেন আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ জ্ঞানের উপরই। শুধুই পুঁথিগত জ্ঞানের উপর নির্ভর না করে তিনি প্রত্যক্ষ উপলব্ধি করেছেন মানুষের সাথে মিশতে মিশতে এদেশের নারী, পুরুষ, সমাজ, সর্বোপরি এ দেশবাসীর সাথে
তিনি তার মূলগত সত্যকে জানার চেষ্টা করেছেন, গ্রহণ করেছেন তার আদর্শকে। সর্বোপরি মনে রাখতে পেরেছেন যে ভারতবাসী কয়েক হাজার বছর আগে বিরাট সভ্যতা সৃষ্টি করেছিল। সেই ভারতবাসী এখনও বর্তমান। হাজার বছরের প্রাচীন সাঁচির প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার কালে নিবেদিতার মুগ্ধতা লক্ষ্য করে একজন মিশর প্রত্যাবৃত মহিলা তাকে 4000 বছরের প্রাচীন মিশরীয় সভ্যতার কথা যখন স্মরণ করিয়ে দিয়েছিলেন, নিবেদিতা তাকে বলেছিলেন 2000 বছর নিয়ে তিনি ব্যস্ত নন। সাঁচিও তার কাছে প্রস্তরস্তূপ ছাড়া আর কিছু নয় মাত্র, কিন্তু সাঁচি তৈরি করেছে যে শক্তি, তা ভারতীয় জনগণের মধ্যে এখনো বর্তমান। ভারতীয় জনগণের এই শক্তি তার চিরবহমান সনাতন সংস্কৃতির মধ্যেই বিধৃত, বা সেই ধারায় বহমান বা প্রবাহিত হয়ে চলেছে। যুগ যুগ ধরে শুরু হয়েছিল যার যাত্রা, সে যাত্রা এগিয়ে চলেছে তার ভাবি কালকে শ্রদ্ধা জানাতে, তার ভাবি কালকে সামনে তাকে জানিয়ে দিতে, তাকে আরো আরো দূরে এগিয়ে যেতে হবে। গঙ্গার ধারে কালো আর হলুদ রং করা একটা পয়সার মাটির পুতুল দেখে তিনি বিস্মিত হয়ে দীনেশ সেনকে বলেছিলেন, দীনেশবাবু, ওই পুতুল আমার এত ভালো লেগেছে কেন শুনবেন? 3000 খ্রিস্টপূর্বের, অর্থাৎ এখন থেকে প্রায় 5000 বছর পূর্বে অনেকগুলো জিনিস সম্প্রতি কিট দ্বীপেতে ডক্টর ইভান্স আবিষ্কার করে বিলাতে নিয়ে এসেছিলেন। আমি এবার বিলেতে যে সেগুলোই দেখে এসেছিলাম। নিবেদিতার মতে ক্রিট দ্বীপ থেকে পাওয়া সেই প্রাচীন পুতুলগুলোর অবিকল বাগবাজারের ঘাটে কেনা পুতুলগুলোর মতোই। সেই সাদৃশ্য দেখে সংস্কৃতির প্রসারতা নিবেদিতার নজরে পড়েছিল এবং তিনি বিস্ময়ে আপ্লুত হয়েছিলেন। বাগবাজারের ওই গঙ্গার ঘাটে ছোট্ট ছোট্ট পুতুলগুলোকে নিবেদিতার দৃষ্টিতে যেদিন ধরা দিল, আপনারা কি বিশ্বাস করেন তার আগে ভারতবর্ষের প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে যে সমস্ত ছোট্ট ছোট্ট শিল্পীরা ছোট্ট ছোট্ট এই প্রত্নতাত্ত্বিক যুগের মতো শিল্পকলার প্রসার ঘটিয়ে এসেছে, তারা আপন মনে নিজেদের শিল্প চর্চার বিকাশ সাধন করেছেন এবং সেই শিল্প সাধনার প্রকাশ ঘটিয়েছেন, এবং সেগুলি নিছকই খেলনার পাত্র, নিছকই ঘরে সাজিয়ে রাখার পাত্র, নিছকই মানুষের আকর্ষণ পাত্র হতে পারে, কিন্তু সেটি যে নিবেদিতার চোখে ওই দৃষ্টিতে ধরা দিয়ে ক্রিট দ্বীপের এবং গ্রিক সভ্যতার ইতিহাসকেও ম্লান করতে পারে, সে ভাবনা, সে চিন্তা আমাদের ভারতীয়দের মধ্যে কখনো কি জেগেছিল? যেটি নিবেদিতা অন বিহাফ অফ আস আমাদের জন্যই আমাদের সংস্কৃতি, সভ্যতা এবং গর্বকে নিজে অনুভব করেছেন, অপরকে অনুভব করতে সাহায্য করেছেন এবং ভারতবর্ষকে ভারতবর্ষের জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। এটাই সবচেয়ে আমার কাছে অন্তত নিবেদিতার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ, নিবেদিতার প্রতি শ্রদ্ধা বলতে পারেন। ভগিনী নিবেদিতা তার প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিংবা বৃহৎ বস্তু সব কিছুর মধ্যে তিনি দেখতে পেতেন ভারত সংস্কৃতির আসল রূপটা যেন ফুটে উঠেছে। সেটিকেই তিনি অন্তর্দৃষ্টিতে দেখেছেন এবং বারবার সেগুলিকে শ্রদ্ধা জানিয়ে
আমাদেরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন নিবেদিতা। এটি বললে মোটেও ভুল হবে না আমার মনে হয়। ভারত সংস্কৃতির যে রূপ, বিশেষ করে ধর্মকেন্দ্রিক দেশে সামাজিক সম্মেলনের একটা বিরাট মাধ্যম হলো ধর্মীয় অনুষ্ঠান, যা সামাজিক এবং সাংস্কৃতিক সংহতিকে দৃঢ় করে। নিবেদিতা দুর্গাপুজো, দোলযাত্রা, জন্মাষ্টমী, সরস্বতী পূজা, রাস প্রভৃতি উৎসবগুলোকে হিন্দু রমণীর মতো সাগ্রহে যোগদান করে সংস্কৃতির ধারাটাকে উপলব্ধি করে বিশ্লেষণ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে শুভ শক্তিকে মাতৃশক্তি হিসাবে কল্পনা করা হয়েছে। এই পাশ্চাত্য নারীর মজ্জায় মজ্জায় যদি ভারত সংস্কৃতি অনুবিষ্ট না হতো, তবে তার পক্ষে কখনোই এই উপলব্ধি সম্ভব হতো না। ভারতের গৌরবান্বিত হয়ে ফিরে পাওয়ার জন্য সদা সর্বদা তার মাতৃভাবের উপর কি যে শ্রদ্ধা, এবং সবসময় সেটাকে জোর দিয়েছেন এবং আমাদেরকেও দিতে বলেছেন। কারণ তার চেনা ভারতবর্ষকে আমাদের দেখা, যুগ যুগ ধরে এই ভারতবর্ষে থাকা চিন্তার মধ্যে অনেকটা ফারাক আছে। নিবেদিতা উল্লেখ করেছেন বর্তমান কালে যে সরস্বতী পুজো তা গায়ত্রী সমার্থক, এবং গায়ত্রী হলো জাতীয় প্রার্থনা মন্ত্র। আমাদের কোনো ব্রাহ্মণ পরিবার এইটা কখনো জোর গলায় বলতে শুনেছি তাদের কাছ থেকে, যে এই যে গায়ত্রী মন্ত্র যারা উচ্চারণ করে, তারা এই গায়ত্রী মন্ত্রটাকে যদি তাদের জাতীয় ভাবনায় জাতীয় প্রার্থনা মন্ত্র হিসাবে একবার ভেবে থাকে, তাদের গায়ত্রী মন্ত্র উচ্চারণের মধ্যে একটা দৃঢ়তা, একটা বলিষ্ঠতা, একটা শ্রদ্ধা, সর্বোপরি তার একটা দেশাত্মবোধ এবং তার এই সমাজের প্রতি, এই ছোট্ট দেশটার সংস্কৃতির প্রতি, সভ্যতার প্রতি, পুরাণের প্রতি একটা বিশাল আগ্রহ এবং অপরকে শ্রদ্ধাশীল করে তুলতে বাধ্য হবে এই গায়ত্রী মন্ত্রের যারা। মূর্তি পূজার গুরুত্বের কথা যেমনভাবে আগে আমরা বলছিলাম, এই পুজোর গভীরে গিয়ে তিনি বলছেন, মূর্তি প্রতিষ্ঠা হওয়ার থেকে আমরা সাবধানে হেঁটেছি, ফিসফিস করে কথা বলেছি, মনে হয়েছে এ বাড়ি নিজেদের নয়, দেবতাদের বাসস্থান। কি বুঝলেন এতে? নিবেদিতা আসলে আমরা যেখানে বসবাস করছি এগুলি আমাদের বাড়ি, আমাদের বাড়িতে দেবতাকে প্রতিষ্ঠা করছি তা নয়, দেবতার বাড়িতে আমরা রয়েছি, তাদেরই বাসস্থান, আমরা ক্ষণিকের অতিথি। দেবতারাই সব, দেবতারাই আদর্শ, দেবতারাই বিশ্বাস, দেবতারাই শক্তি, এবং তাদের সান্নিধ্যে আসতে পেরে আমরাও শক্তিমান হতে পারব। ধর্মের সূত্র ধরেই কিন্তু নিবেদিতা খুঁজতে চেয়েছেন ভারতীয় সংস্কৃতির মূল শিকড়টাকে। কৃষ্ণের যমুনা, রামের অযোধ্যাকে কেন্দ্র করে যে অতীত ইতিহাস রচনা হয়েছিল, তার সব কিছু বস্তুগতভাবে বেঁচে নেই, কিন্তু চোখ খোলা রাখলে চারপাশে যা দেখা যায় তার থেকে আমরা অতীতকে জানতে পারি। একটি সুন্দর লেখা পড়ছিলাম কদিন আগে। নিবেদিতা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখার সৌভাগ্য অর্জন করেনি, গীতা পড়েছেন, গীতা শুনেছেন। ভারতবর্ষের ধর্মের ইতিহাসে এক প্রামাণ্য দলিল স্বরূপ অন্যায়, অবিচার, অশ্রদ্ধার পাশাপাশি একটা ধর্মকে প্রতিষ্ঠা করা, একটা
অশ্রদ্ধাকে শ্রদ্ধার জায়গায় পৌঁছানো, অবিচারকে বিচারের জায়গায় পৌঁছানো, এগুলোর কথা ভাবতে ভাবতে তিনি একদিন কুরুক্ষেত্রের পাশে একটি হোটেলে গিয়ে উঠলেন। কুরুক্ষেত্রের সামনে মাঠ, যেখানে বিখ্যাত যুদ্ধ ঘটেছিল কৌরব পাণ্ডবদের মধ্যে, যে যুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা, যুদ্ধ শুধু যুদ্ধ নয়, ধর্মকে প্রতিষ্ঠার, অন্যায় অবিচারকে ধ্বংসের প্রতিশ্রুতি, সেই পীঠস্থানে তিনি রাতের অন্ধকারে কৃষ্ণের বাঁশি শুনতে পাচ্ছেন। গীতাতে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে উপদেশ দিচ্ছেন, উপলক্ষ অর্জুন, উদ্দেশ্য আমরা। কৃষ্ণ আসলে ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতার চিরন্তন এক সত্য পরাকাষ্ঠা, যিনি অন্যায় অবিচার অধর্মকে নিঃশেষ করার জন্যই আবির্ভাব ভারতীয় সত্তারূপে। সেই শ্রীকৃষ্ণকে তিনি অনুভব করতে গিয়েছিলেন কুরুক্ষেত্রের পাশে, সারা রাত জেগে কেঁদেছেন, শুনতে পেয়েছেন সেই কৃষ্ণের বজ্রের বাঁশি, শুনতে পেয়েছেন অর্জুনের দিশাহীন ভাষাভাবকে কেন্দ্রীভূত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। আসলে তার থেকেই কিন্তু নিবেদিতা জানার চেষ্টা করেছেন ভারতের অতীতকে, আজকের ভারতকে, ভারতের ইতিহাস দিয়ে জানতে হবে, চিনতে হবে নিবেদিতার মধ্য দিয়ে। তবেই আমরা ভারতবর্ষের প্রতি শ্রদ্ধাশীল হতে পারব। অতীত যে উপাদান রেখে গেছে, সেই উপাদান এবং সেই উত্তরাধিকার সম্পর্কে আমাদের চেতনায় হবে ভবিষ্যৎ ভারতবর্ষের সংস্কৃতির ভিত। সে বিষয়ে নিবেদিতার মনোভাব সরলাবালা সরকারের ভাষায় একটু বলতে ইচ্ছে করে। সরলাবালা সরকার বলছেন, আত্মবিস্মৃত এই মহাজাতির পূর্ব গৌরবের স্মৃতি আমাদের মনে জাগ্রত করতে হলে ইতিহাস যেমন প্রয়োজন, তেমন আরও কতকগুলো বিষয়ের অনুশীলন প্রয়োজন। সেগুলো হলো কি কি? সেগুলো হলো বিগতকালের চিত্ত ভাস্কর্য প্রভৃতি কলাশিল্প সম্পর্কে অনুশীলন করা। কলাশিল্প মাত্রেই সমধর্মাবলম্বী গ্রন্থি জটিল কতকগুলো গূঢ় মহান ভাবের প্রতীক স্বরূপ। ভারতের মনোবিকাশের ধারা অনুসরণ করতে গেলে যেমন বেদ উপনিষদের একটা সম্যক জ্ঞান লাভের প্রয়োজন, যেমন রামায়ণ মহাভারত পরবর্তী যুগের কাব্য ও কথা সাহিত্যের সাথে বিশেষ পরিচয়ের প্রয়োজন, তেমনি আবার ভারতীয় সঙ্গীত এবং নৃত্যকলার প্রণালী এবং ভারতীয় চিত্ত ভাস্কর্যে প্রকাশিত ভঙ্গির মধ্যে সে সকল গভীর ভাব মূর্ত রূপ ধারণ করেছে। অনুভবের দ্বারা তা আয়ত্ত করবার চেষ্টারও বিশেষ প্রয়োজন আছে। নিবেদিতার এটাই মত ছিল। এটাকেই সরলা সরকার সুন্দরভাবে বর্ণনা করে রেখে গেছেন তার এক বিখ্যাত পুস্তকের মধ্যে। নিবেদিতার অন্তরের স্বপ্ন ছিল ভারতীয় শিল্পের পুনর্জাগরণ, যা জাতির পুনর্গঠনের জন্য বিশেষ প্রয়োজন। তিনি মনে করতেন তা যদি সম্ভব হয় তবে সংস্কৃতির মাধ্যমে জাতির অখণ্ডতা দৃঢ় হবে। ভারতবর্ষের এই জাতীয়তা বোধ জাগাতে ভারতীয় শিল্পের সঠিক মূল্যায়ন যে কত প্রয়োজনীয়, এটা নিবেদিতা অন্তত বুঝেছিলেন বলেই আমাদের সে বোঝার জায়গায় পৌঁছে দিয়েছিলেন নিবেদিতা। নিবেদিতা সেটা জানতেন, তাই হ্যাভেলের রচিত ওই যে গ্রন্থ বিখ্যাত ইন্ডিয়ান স্কাল্পচার অ্যান্ড পেন্টিং, যেটা পড়ে নিবেদিতা পরে লিখেছেন
ভারতীয় শিল্প সম্পর্কে পাশ্চাত্য লেখকের কলম থেকে এই প্রথম একটি বই পেলাম, যার পৃষ্ঠাগুলো সর্বত্র ভারতবর্ষ এবং ভারতীয় জনগণ সম্পর্কে শ্রদ্ধা এবং প্রীতির মনোভাব প্রকাশিত করেছে। ভারতবর্ষের শিল্পের ক্ষেত্রে গ্রিক সভ্যতা সম্পর্কে ইউরোপীয়দের যে অতিরঞ্জিত দাবি করা হয়েছিল, সেটা খণ্ডনে হ্যাবেল যা বলেছেন তাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিবেদিতার ব্যাখ্যা আমরা সুন্দরভাবে পেয়েছি। আবার তিনি পাশ্চাত্য শিল্পের উপরে ভারতের প্রভাব কতটা ছিল সে সম্পর্কে হ্যাবেলের বক্তব্যও কিন্তু তুলে ধরেছিলেন। ভারতীয় শিল্প এবং সংস্কৃতির প্রভাব কেবল যে বাইজান্টীয় শিল্পেই সুস্পষ্টভাবে লক্ষণীয় তা নয়, কিন্তু তা সমভাবে লক্ষণীয় মধ্যযুগের গথিক গির্জাগুলোতেও। এশিয়ার সভ্যতার উপরে পাশ্চাত্য শিল্প এবং সংস্কৃতির প্রভাব বিষয়ে সবিশেষ আলোচনার ইউরোপ যে দৃষ্টান্ত রেখে গেছে, যে তৎপরতা দেখিয়েছে, কিন্তু তার নিজের ধর্ম আর সভ্যতার উপরে যে এশিয়ার ধর্ম, সংস্কৃতি ও চিন্তার বহু গুণ অধিক প্রভাব পড়েছে, সে বিষয়ে কিন্তু সঠিক মূল্যায়নে তার আগ্রহ কদাচিৎ দেখা গেছে। কিন্তু এটি নিবেদিতা আমাদের ধরিয়ে দিয়েছেন। মডার্ন রিভিউ রচনার মধ্য দিয়ে রামানন্দ চট্টোপাধ্যায় মশাই ধারাবাহিক জাতীয় শিল্পের অবয়ব থেকে সৃষ্টি যে শিল্পের মধ্যে আছে, সেটা যে প্রগতির পথ, তাই শিল্পী ছাত্রদের তিনি ধরিয়ে দিচ্ছেন। বিদেশীয় সূত্রে প্রাপ্ত যেসব বস্তুকে স্বাস্থ্যকরভাবে আত্মসাৎ করা হয়েছে বা করা যায়, সেগুলোকে যেমন উপেক্ষা করা উচিত নয়, তেমনই যেন দেশের ভূগোল এবং ইতিহাস থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত বিশেষ চরিত্র ধর্মকে সযত্নে রক্ষা করা হয়। সেই সঙ্গে রক্ষা করা হয় সুপ্রাচীন সুগভীর ধর্মীয় ভাবনাসমূহকে, যা কেবল ভারতের নয়, সমগ্র প্রাচ্য পৃথিবীর গৌরবের আকর। আসলে ভারতবর্ষের এই শিল্পী সত্তা নিবেদিতার চিন্তাতে মডার্ন রিভিউ পত্রিকাতে তিনি ধারাবাহিকভাবে লিখেছেন রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরোধে। মডার্ন রিভিউ, রামানন্দ চট্টোপাধ্যায় বিখ্যাত কীর্তি, প্রবাসী এবং মডার্ন রিভিউতে তিনি বারবার এগুলি তুলে ধরেছেন এবং আমাদের চোখটা খুলে দিয়েছেন। নিবেদিতা স্বামীজির রচনাবলীর ভূমিকাতেও লিখেছেন, শিল্প, বিজ্ঞান, আধ্যাত্মিকতা একই সত্যের বিভিন্ন প্রকাশ মাত্র। একথা তিনি স্বামীজির কাছ থেকেই শুনেছিলেন। এই সত্যতা তিনি জগদীশচন্দ্রের পরীক্ষাগারে প্রত্যক্ষ করেছিলেন। নিবেদিতার অনুসন্ধিত ইতিহাস সচেতন এবং বিজ্ঞান মনস্ক মনটা উপলব্ধি করেছিল আধুনিক বিজ্ঞানের আবিষ্কার যেন ভারতের প্রাচীন ঐতিহ্যকে প্রত্যক্ষ করতে চায়। কারণ প্রথম যেদিন স্যার জগদীশচন্দ্র বসুর পরীক্ষাগারে মিসেস বুলের সঙ্গে গিয়েছিলেন, সেদিন তিনি বিস্ময়ের সঙ্গে দেখেছেন প্রাণের লক্ষণ যেসব গুণ, যেমন উত্তেজনায় সাড়া দেওয়া, ক্লান্তিবোধ করা ইত্যাদি লক্ষণগুলো জড়দ্রব্যের মধ্যে সন্দেহাতীতভাবেই কিন্তু ধরা পড়েছে। নিবেদিতা বিস্ময়াভিভূত হয়ে দেখেছেন স্বামীজির কাছ থেকে যে অদ্বৈত দর্শনের কথা জেনেছেন এবং সুপ্রাচীন ভারতীয় শাস্ত্র যে কথা বলেছে, সর্বভূতে একই চৈতন্যের প্রকাশ, সর্বং খলিদং ব্রহ্ম। বিজ্ঞানী জগদীশচন্দ্র সত্যিই তাই প্রমাণ করতে চলেছিলেন এবং করে গেছেন। উপনিষদ বলে, জ্ঞান ও বিজ্ঞানের অনুভব যে এক জিনিস, এই যেন সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করা যাচ্ছে। নিবেদিতা তাই বারবার বলেছেন, ভারতে আমি এও দেখেছি, এই জীবন বিজ্ঞান সাধনাকেও আধ্যাত্ম সাধনায় পরিণত করে, আবার আধ্যাত্মিক স্বাধীনতাকেও বিজ্ঞান সাধনায় প্রতিষ্ঠিত করে, যদি সঠিকভাবে ওই দুইটি পথকেই
ভালোভাবে অনুধাবন করা যায়। প্রত্যেকের কর্ম আর প্রত্যেকের পদার্থের মধ্যেই যে অন্তর্নিহিত যে সত্তা রয়েছে তা আসলে একই সত্যের। এটা স্বামীজির কাছ থেকে তিনি বারবার শুনেছেন এবং সেটি প্রমাণও পেয়েছেন তার সত্যতা। তাই স্বামীজির মতো তিনিও কিন্তু অদ্বৈত তত্ত্বকে সব কিছুর মধ্যে দেখতে চেয়েছিলেন। নিবেদিতা দেখেছিলেন অদ্বৈত তত্ত্ব পার্থিব ও অপার্থিবের মধ্যে বিভেদ দূর করে দেয়। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন, সত্যান্বেষণের যে কোনো পথ ধর্মেরই এক দৃঢ় পদক্ষেপ ছাড়া আর কিছু নয়। যে মানুষের দৃষ্টি আমাদের চেয়ে দূরে এবং গভীরে প্রসারিত, কেবল সে কারণে তার অত্যাচারিত হওয়ার কোনো বিপদ এখানে নেই। একজন বিখ্যাত বিজ্ঞানী ব্রুনোকে পুড়ে মরতে হতো না, গ্যালিলিওকে অত্যাচারিত হতো না, যদি তাদের জন্মভূমি আর আবাসে ভারতবর্ষ তাদের পাশে থাকতো, বা তাদের জন্মভূমি যদি আবাসস্থল যদি ভারতবর্ষ হতো, তাহলে তারা এই অত্যাচারের শিকার অন্তত হতো না। কারণ অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, এ তিনটি ধারায় ভারতবর্ষের একই লক্ষ্যে এগিয়ে চলেছে, বিভিন্ন পদ মাত্র। এই যে ভারতীয় চিন্তার ভাবনার তিনটি পথকে আলাদা আলাদা করে দেখলেও সার্বিক দিক দিয়ে তিনটের লক্ষ্য, উদ্দেশ্য, ভাবনা আসলে একই, কেবলমাত্র আলাদা আলাদা রূপে আমাদের সামনে উপস্থিত। প্রত্যেক আন্তরিক জ্ঞান লাভের চেষ্টাকে সনাতন ধর্ম সর্বদাই অনুমোদন এবং সমর্থন করে। সত্য যে কোনো রূপেরই হোক, তাকে সে সন্দেহ বা ঈর্ষা করে না। যেমন তার রচনায় উদ্ভূত ভারতীয়দের কাছে ইউক্লিডের ম্যাথামেটিক্স, মাইকেল অ্যাঞ্জেলার ভাস্কর্য এবং ভাস্করাচার্যের জ্যোতির্বিজ্ঞান সবই ফ্রান্সিসের সাধুত্বের সঙ্গে একই উচ্চতায় স্থান পায়। তার কথায়, assuredly the world has seen no race which held in its hand so great a treasure as. In this respect is Indian thought, the one in the many equally in the one. কি ভাবনা! The one in the many equally in the one. বিশ্ব নিশ্চিত জানে ভারতীয় চিন্তার ঐশ্বর্যের মতো এত উচ্চভাব আর কোনো জাতিতে নেই। একের মধ্যে বহু এবং বহুর মধ্যে ঐক্য। একম সদ বিপ্রা বহুধা বদন্তি সর্বম খলিতং ব্রহ্ম। এই যে ভাবনা, এই একত্বের স্বর্ণসূত্রকে ভারতবর্ষই প্রথম আবিষ্কার করে এবং জীবনের প্রতি ক্ষেত্রেই প্রয়োগ করে পূর্ণাঙ্গ এবং সর্বকল্যাণকর সংস্কৃতি গড়ে তোলে। বস্তুত, verily our faith is even as a land strewn with jewels for us. It is only to pick them up. বাস্তবিক পক্ষে আমাদের চিন্তা জগৎকে সর্বত্র দেখতে পাওয়া যায়, ছড়িয়ে আছে মণিমাণিক্য, আমাদের শুধু তুলে নিতে হবে। বিশ্বায়নের প্রভাবে বর্তমান কালের সংস্কৃতি সংকটে আজকের এই প্রজন্ম বিভ্রান্ত। তাই নিবেদিতার চিন্তার ধারার সঙ্গে এক হয়ে উঠতে পারলেই কিন্তু ভারতীয় সংস্কৃতি ভিত্তি করে উজ্জ্বল ভবিষ্যৎ ভারত গড়ে উঠবে। সেই দিন পূর্ণ গৌরবে ভারত মাতা প্রতিভাভূত হবেন বিশ্বজননী মূর্তিতে। আর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ধ্বনিতে হবে কবিকণ্ঠের সেই গান, মার অভিষেকে
এসো এসো তরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নিবেদিতার দৃষ্টিতে ভারত সংস্কৃতির অনেকটা পাঠ হয়তো অনাবিষ্কৃত রয়ে গিয়েছিল। যতখানি পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। ভারত সংস্কৃতিতে নিবেদিতার অবদান পরবর্তীকালে আরও প্রসঙ্গক্রমে হয়তো আসবে। আজ আর সময় বেশি নেব না, তাই আপনাদের সকলকে যারা যেখান থেকে এই ভারতবর্ষের সংস্কৃতির স্বাদ নিবেদিতার দৃষ্টিতে পেয়ে চলেছেন, নিজেদিকেও সংস্কৃতিবান করে তোলার একটা প্রয়াস চালিয়ে যাবেন, এই অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তিহি।